হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফা অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টাডি পয়েন্ট অফিসিয়াল সিটেড বেঙ্গলি। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মক টেস্ট নাম্বার 4। এখানে থাকবে মোট 30টি কোয়েশ্চেন। এবার তোমরা এই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে কে কত মার্কস গেইন করতে পারলে। তো চলো দেখে নিচ্ছি কোয়েশ্চেনগুলো। তো চলো দেখে নিচ্ছি আজকের প্রথমটি কোয়েশ্চেন। সেটা হচ্ছে, কোন পরিভাষাটি নিচে প্রদত্ত শিক্ষণ পদ্ধতিকে সঠিকভাবে বুঝতে পারে এবং বক্তার বক্তব্য বুঝতে একটি সুনিশ্চিত বিচার গড়ে উঠবে। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে, দেখো এখানে 4টি শিক্ষণ পদ্ধতি দেওয়া আছে। এই পদ্ধতি থেকে কোনটা পদ্ধতি দিয়ে বাচ্চারা কি করতে পারে, যে বক্তার বক্তব্য সঠিকভাবে বুঝতে পারে। বক্তা হচ্ছে যে স্পিকার, কেউ কিছু বলছে এবং শিক্ষার্থীরা কি করছে, শুনছে। ঠিক আছে, এবং দেখো যে শিক্ষণ পদ্ধতিকে আরো কি করে সঠিকভাবে বুঝতে পারে। সুতরাং মোট কথাটা হচ্ছে এখানে যে বাচ্চা এই 4টি পদ্ধতি থেকে কোনটা পদ্ধতি বেশি ভালো করে জানা থাকলে বাচ্চাটা কি করতে পারবে, বক্তব্য সঠিকভাবে বুঝতে পারবে। তো দেখো 1 নম্বরে সক্রিয় শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসেনিং। আমরা জানি যখন শিক্ষার্থীরা যত ভালো লিসেনার হবে তত ভালো কিন্তু তারা শিখতে পারবে। সুতরাং 1 নম্বর অপশনটা কিন্তু ঠিকই আছে। 2 নম্বর সচেতন আবেদন। এখানে বলা হচ্ছে কনসিয়াস অ্যাপ্রোচ। এখানে কোনো আবেদনের কথা বলা হয়নি বা কোনো বিষয়ের সেরকম ভাবে বলা হয়নি, সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। সচেতনটা ঠিকই আছে, কিন্তু এখানে কোনো কিন্তু আবেদনের কথা বলা হয়নি। দেখো পারস্পরিক বোঝাপড়া দক্ষতা, এবিলিটি টু ইন্টারেক্ট। এখানে কোয়েশ্চেনটা ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে বক্তব্য, বক্তার বক্তব্য মানে কেউ কিছু বলবে আর আমাদের কি করতে হবে, শুনতে হবে। সুতরাং এখানে পারস্পরিক বোঝাপড়ার কথাটা আসবে না, যদিও আমাদের কি আছে, অপশনগুলো কারেক্ট আছে, কিন্তু আমাদের কোয়েশ্চেনের সাথে অপশনগুলো কিন্তু মেলাতে হবে। তারপরে দেখো নিষ্ক্রিয় শ্রবণ দক্ষতা। নিষ্ক্রিয় যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 4 নম্বরটা এমনিতেই হচ্ছে না। তো দেখো 1 নম্বর অপশনে আছে সক্রিয় শ্রবণ দক্ষতা। যখন স্টুডেন্টরা ভালোভাবে টিচারের বক্তব্য ভালো করে শুনতে পারবে বা শ্রবণ দক্ষতাটা যদি তার ভালো থাকে, তখন সে আপনা আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে গ্রহণ করে জ্ঞানটা অর্জন করতে পারবে। সুতরাং এক্ষেত্রে আমাদের 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিক্ষার্থীদের অধীর সংজ্ঞানাত্মক বা কগনিটিভ দক্ষতা বিকাশের জন্য সর্বোত্তম প্রশ্ন কোনটি? তো তোমরা হয়তো বুঝেই গেছো যে এটা হচ্ছে কগনিটিভ, মানে কি কোয়েশ্চেন করলে বাচ্চা খুব চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার দেবে। তো দেখে নিচ্ছি আমরা অপশনগুলো। তোমার একজন বন্ধুর নাম বলো। এখানে কি করা হবে, যখন একজন বাচ্চাকে বলা হবে যে তোমার একজন বন্ধুর নাম বলো, সে কিন্তু কোনো চিন্তা ভাবনা না করেই তার একজন বন্ধুর নাম যেহেতুকে মনে থাকবে, সাথেই বন্ধু বান্ধব থাকবে, একজনের নাম বলে দেবে। সুতরাং এটাতে কিন্তু সে কোনো চিন্তা করবে না। বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কে? এখানে কিন্তু দেখো ভারতের প্রধানমন্ত্রী একজনই থাকবে, সেটা বাচ্চার জানা থাকবে এবং সে সরাসরি মানে ক্লোজ এন্ডেড যেটা অ্যান্সার সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বরে দেখো, বাড়িতে তোমার মা আজকে কি কি দিয়ে রান্না করেছে তার একটি বিবরণ দাও। এবার দেখো 4 নম্বরে, তোমার বড় ভাই কি করেন? নিশ্চয় যদি তার বড় ভাই থেকে থাকেন, যে কাজটা করেন সেই কাজটা কিন্তু সে তাড়াতাড়ি উল্লেখ করে দেবে, সেক্ষেত্রে সে কোনো ধরনের চিন্তা ভাবনা করবে না। সুতরাং দেখো 1, 2 এবং 4-এ দেখা যাচ্ছে বাচ্চার কিন্তু এমনিতেই কোনো চিন্তা ভাবনা আসবে না, কিন্তু তোমরা যদি অপশন নাম্বার 3 ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে বাড়িতে মা কি কি দিয়ে রান্না করেছে সেটার একটা বিবরণ দিতে বলেছে, মানে কি শর্টকাট নয়, এখানে একটু এক্সপ্লেন করে বলতে হবে বা একটু বহলায় বলতে হবে। সুতরাং বাচ্চা কিন্তু এখানে বেশি অ্যাক্টিভ থাকবে বা এখানে চিন্তা করবে। সুতরাং কি হবে, 3 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, গবেষণা অনুযায়ী পঠন ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরের শিশুদের সম্ভাব্য সাফল্যের জন্য প্রয়োজনীয় এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃহভিত্তিক কার্য কোনটি? এবার কথা হচ্ছে প্রাক বিদ্যালয় স্তরের ছোট ছোট বাচ্চা শিশুরা এদের পঠনের ব্যাপারে যে একটা বিষয় যে তারা পঠন দক্ষতাটা অর্জন করবে, এই ব্যাপারে যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গৃহভিত্তিক অর্থাৎ বাড়িতে যে কাজটা কিন্তু বাচ্চাদেরকে করাতে হবে সেটা আসলে কি? দেখো শিশুদের ছড়া মুখস্থ করানো। মুখস্থ একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 1 নম্বরটা এমনিতেই হচ্ছে না। 2 নম্বর, পরিবারের স্কুল সম্পর্কে আলোচনা করা। এবার দেখো এমনিতেই তারা ছোট ছোট বাচ্চা, এই যে আলোচনা করাটা দেখতে পাচ্ছ ছোটদের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, যে তুমি যে আলোচনা করবে তাদের সঙ্গে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না এবং তারা বিরক্তি প্রকাশ করবে। সুতরাং 2 নম্বরটাও কিন্তু হচ্ছে না। 3 নম্বরে,
মা বাবার উচিত শিশুকে বিভিন্ন পাঠ পড়ে শোনানো। এবার কথা হচ্ছে, আমরা জানি বাচ্চারা গল্প শুনতে কিন্তু পছন্দ করে। সুতরাং যেহেতু গৃহভিত্তিক কার্যর কথা বলেছে, তো মা বাবার উচিত কি বাচ্চাকে বিভিন্ন ধরনের পাঠ পড়ে শোনানো। গল্পের বই থাকবে, সে গল্প শোনাবে এবং তার যেগুলো মূল কথা থাকবে বা সারমর্ম থাকবে, বাকি তার থেকে নীতি শিক্ষা, এগুলো কিন্তু বাচ্চাদেরকে আমাদের শেখানো উচিত। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বর, মা বাবার উচিত শিশুদেরকে দিয়ে যথাযথ অনুশীলন করানো। একে তো অনুশীলনটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আবার 2 কথা হচ্ছে যে প্রাক বিদ্যালয়ের স্তরের এরা কিন্তু শিশু, অর্থাৎ এদের ক্ষেত্রে অনুশীলনটা একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বরও হচ্ছে না, এখানে আমাদের জন্য সরাসরি 3 নম্বর অপশনটি হয়ে যাবে কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সামাজিক ভাব বিনিময় বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন সম্পর্কিত ধারণা কার সাথে সম্পর্কিত? এখানে দেখো, পেভলভ না স্কিনার না ভাইগটস্কি না কোলবার্গ, এটা একটা ডিরেক্ট অ্যান্ড ইজি কোয়েশ্চেন। তোমরা যে কোনো কোয়েশ্চেনে যদি সামাজিক ভাব বিনিময় মানে সোশিয়ালের সঙ্গে সম্পর্কিত, সমাজের সঙ্গে সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন দেখতে পাও, সেখানে যদি ভাইগটস্কির নাম থাকে, সেটাই হবে তোমাদের জন্য কারেক্ট আনসার। এবং এই যে সামাজিক ভাব বিনিময়ের বদলে যদি এখানে এমকিও থাকে বা স্কেফোল্ডিং এর কথা উল্লেখ থাকে বা জ্যাডপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং রেসিপ্রোকাল একটা টিচিং আছে, সেটাও কিন্তু এই ভাইগটস্কির সঙ্গে জড়িত আছে। সুতরাং এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে কোনো কোয়েশ্চেনে এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে তোমরা সহজভাবে বুঝে নেবে এই সম্পূর্ণটাই কিন্তু ভাইগটস্কির দেয়া ধারণা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে, দেখো শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ কাকে বলবে, এই অপশন থেকে আমাদের জেনে নিতে হবে। তো দেখো, শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়। অবশ্যই না, এটা কিন্তু হবে না, কারণ শিক্ষকের তত্ত্বাবধানে একজন শিশুও কিন্তু অন্য শিশুদের শেখায় না। তারপর দেখো 2 নম্বরে, শিক্ষকরা অক্রিয়, অর্থাৎ শিক্ষকরা নাকি প্যাসিভ এবং শিক্ষার্থীরা সক্রিয়। আমরা জানি শিক্ষার্থীরা সক্রিয়, অ্যাক্টিভ ঠিকই আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শিক্ষকরাও সক্রিয় থাকে সব সময়। শিক্ষক কখনো নিষ্ক্রিয় বা অক্রিয় হতে পারে না। সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। 3 নম্বরে, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী অর্থাৎ লার্নিং অ্যাক্টিভিটিসের বন্দোবস্ত করা। অবশ্যই আমরা জানি একজন শিক্ষার্থীর জন্য কি করতে হয়, পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রত্যেকটা বস্তুই যাতে তার আগ্রহ এবং চাহিদার সঙ্গে সঙ্গতি থাকে একজন বাচ্চার বয়সের সঙ্গে, সেটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বর, দেখো শিক্ষকরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে। অবশ্যই না, এখানে শিক্ষক কোথায় বসবে না বসবে সেটার সঙ্গে এটার কোনো সঙ্গতি নেই। সুতরাং 4 নম্বরটা হচ্ছে না। তো সরাসরি 3 নম্বর অপশনটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, যেখানে বাচ্চার বয়স, চাহিদা এবং আগ্রহ অনুসারে কি করব, আমরা নানা রকমের শিক্ষণ কার্যাবলীকে বন্দোবস্ত করব। সেটাকেই বলা হবে শিশু কেন্দ্রিক শিক্ষা শ্রেণীকক্ষ। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সরব পাঠের সময় অর্থাৎ জোরে জোরে লাউড রিডিং এর সময় কোনো শিক্ষার্থী যদি মুদ্রিত একটি শব্দের জায়গায় সমর্থক অন্য কোনো শব্দ বলে, তখন শিক্ষকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া হবে। তো দেখো, কোয়েশ্চেনে বলেছে যদি কোনো বাচ্চা লাউড রিডিং মানে ক্লাসে সবাই থাকবে, সেখানে জোরে জোরে একটা বিষয় পড়ছে, তো মুদ্রিত একটি শব্দের জায়গায় মানে যেখানে লেখা আছে একটি শব্দ, সেই জায়গাটাই কি করবে, তার সমার্থক শব্দ। তার মানে ধরো যে সেখান থেকে ধরো সেখানে সূর্য লেখা আছে, সে সূর্য না বলে বেলা বলে ফেলেছে, তার অর্থটা একই আছে কিন্তু সে সমার্থক শব্দ ইউজ করেছে, যেটা লেখা আছে সেটা বলেনি। ঠিক আছে, যদি বলে তাহলে সঙ্গে সঙ্গে শিক্ষকের প্রতিক্রিয়াটা কিরকম হবে, শিক্ষকে সেই ক্ষেত্রে কি বলবে। 1 নম্বর অপশনে দেখো যে শিক্ষার্থীকে গালিগালাজ করা, এই যে দেখো গালিগালাজ শব্দটা যে আছে একেবারেই পেডাগজিতে একটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। এই গালিগালাজের পরিবর্তে কি করতে হবে, আমাদের বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রেখে কিন্তু শেখাতে হবে। সুতরাং 1 নম্বর হচ্ছে না। 2 নম্বর, শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়া চলতে দেওয়া, যে বাচ্চাটা পড়তে থাক, পরে দেখা যাবে কি হয়, তাকে কি করতে হবে, তাকে পড়তে দিতেই হবে। সুতরাং এটা কিন্তু ঠিকই আছে। হয়তো বাচ্চাকে যদি তুমি হঠাৎ করে থামিয়ে দাও যে এখানে তোমার ভুল হয়েছে বা তুমি এটা কেন সমার্থক বললে, যেটা মুদ্রিত আছে মানে যেটা লেখা আছে সেটাই তোমাকে বলতে হবে, এক্ষেত্রে কিন্তু বাচ্চা কি হবে, ভয় পেয়ে যাবে বা তার একটা যে আত্মবিশ্বাস থাকবে সেটা কিন্তু কমে যাবে। সুতরাং দেখো, এখানে যেটা বলেছে যে না থামিয়ে তাকে পড়তে দিয়েই থাকা, এটা ঠিকই আছে।
শিক্ষকের উচ্চারণ করে মুদ্রিত শব্দটি বলে দেওয়া। এবার দেখো 3 নম্বরে বলেছে যে শিক্ষক কি করবে, উচ্চারণ করবে। তার মানে কি, বাচ্চাটাকে থামাতে হবে, তার ভুলটা দেখিয়ে দিতে হবে এবং তারপরে কিন্তু শিক্ষক বলতে পারবে। সুতরাং 3 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে না। 4 নম্বরে দেখো শিক্ষার্থীকে জলদি জলদি উপযুক্ত শব্দটি ভুল ধরানো। এটা কিন্তু কখনোই জলদি জলদি করা যাবে না, সুতরাং 4 নম্বরও হচ্ছে না। এখানে দেখো 2 নম্বর অপশনটাই হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিক্ষার ক্ষেত্রে কোনটি উচ্চতর চিন্তা শক্তির অন্তর্গত। এবার কথা হচ্ছে যে চিন্তা শক্তি মানে উচ্চতর, হাই লেভেলের থিঙ্কিং, যেটাতে বাচ্চা খুব ভালোভাবে চিন্তা করবে। তো দেখে নিচ্ছি, দেখো 1 নম্বরে মুখস্থ, যেটা একেবারেই একটা ভুল উত্তর, কারণ মুখস্থ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। মুখস্থ দিয়ে কখনো উচ্চ চিন্তা শক্তি করা সম্ভব নয়। তারপরে দেখো অর্থ বাধে, যেটা অর্থ বাধে, বাধে যদি কথাটা থাকে তাহলে তুমি সেটা মনে করবে যে সেটা বাধা স্বরূপ, মানে সে অর্থটা বুঝতে পারছে না। সুতরাং 2 নম্বরটাও হচ্ছে না। 3 নম্বরে দেখো মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন। আমরা জানি যদি একজন শিক্ষার্থীকে আমরা ছোট থেকেই মূল্য নির্ধারণ করা শেখাই বা মূল্য নির্ধারণ কি সেটার অর্থ বুঝিয়ে দিই, যে কোনো বস্তুর মূল্য নির্ধারণ করা, মূল্যটা বোঝা, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। সুতরাং দেখো 3 নম্বর ঠিকই আছে। 4 নম্বরে প্রয়োগে, এটাও কিন্তু হবে না এখানে। তো আমাদের জন্য কি হয়ে যাবে, 3 নম্বর অপশনটা হয়ে যাবে একদম কারেক্ট। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্বটা আসলে কি। দেখে নিচ্ছি 1 নম্বর অপশনে দেখো লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো। অবশ্যই না, আমরা শিক্ষার্থীদের শুধু লিখিত পরীক্ষার জন্য কিন্তু ভাষা শেখানো হয় না, বিভিন্ন পরিস্থিতি বা তাদের এমনিতেই ভাষা শেখানোটা আমাদের প্রয়োজন। সুতরাং 1 নম্বরটা কিন্তু হচ্ছে না। শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা। দেখো ব্যাখ্যা করাটা একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এখানে যদি স্পষ্ট ব্যাখ্যা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ ওয়ার্ড হতো। যেহেতু শুধু ব্যাখ্যা, সুতরাং এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো 2 নম্বরটাও কিন্তু হচ্ছে না। 3 নম্বরে কথনে, শ্রবণে, পঠনে ও লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং সরঞ্জন, যেটাকে উৎপাদন ক্ষমতার বিকাশ ঘটানো। অর্থাৎ একজন শিক্ষার্থী যাতে করে কথনে, শ্রবণে, পঠনে, লিখনে, মানে আমরা সর্বাঙ্গীন বিকাশ এখানে দেখতে পাচ্ছি, সেখানে গ্রহণ ক্ষমতাটা বাড়ানো এবং উৎপাদন ক্ষমতা বিকাশ ঘটানোর কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং 3 নম্বরটা ঠিকই আছে। 4 নম্বরে দেখো ভাষা ও বানানের নিয়মগুলি মুখস্থ করানো। মুখস্থ একেবারেই একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 4 নম্বরটাও কিন্তু হচ্ছে না। তো সরাসরি 3 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপে তাদের কথাবার্তায় ব্যবহার করে কোনো ভাষার এই আঞ্চলিক রূপকে, বৈচিত্র্যকে কি বলে। যে দেখো বিভিন্ন আঞ্চলিক রূপ, একটা ভাষা একটা অঞ্চলে বিভিন্ন ধরনের ব্যবহার করা হয়, আর সেই ভাষাটাকে এই আঞ্চলিক রূপে কি বলা হয়। যে একটা ভাষাকে একটা অঞ্চলে বিভিন্ন রকমের বিভিন্ন জনে ব্যবহার করে, এটাকে আসলে কি বলা হয়। ঝোঁক নাকি উপভাষা নাকি শাসাঘাত না সুর। দেখো এক্ষেত্রে সুরও হবে না, শাসাঘাতও হবে না, ঝোঁকও হবে না। তোমরা সহজ ভাষায় খুব ভালোভাবে মনে রাখবে যে একটা ভাষাকে যদি একটা অঞ্চলে বিভিন্ন রকমে ব্যবহার করে, প্রথম থেকে মানে পরম্পরাগত ভাবে ওটা আসে, সেটাকে কি বলে, ডিরেক্টলি উপভাষা বলে বলা হয়। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, শিক্ষা ক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি। এখানে 4টি মাধ্যম দেওয়া আছে, এখান থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা মাধ্যম বাচ্চারা সব থেকে বেশি পছন্দ করে। তো দেখো দূরদর্শন, টিভিটাকে কি বাচ্চারা খুব পছন্দ করে যে শিক্ষা ক্ষেত্রের দিকে। তো দেখো অবশ্যই না, আমরা কিন্তু স্কুলে দূরদর্শন ব্যবহার করি না বা টিভি ব্যবহার করি না। প্রক্ষেপিত মাধ্যম নাকি নমুনা ও লেখচিত্র নাকি ক্ষেত্রানুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন, যেটাকে ফিল্ড ভিজিটও বলা হয়। এবার কথা হচ্ছে, ধরলাম এই দুটোও ঠিক আছে, 3টেও ঠিক আছে, কিন্তু এর থেকে অ্যাক্টিভ কোনটা বেশি, যেখানে বাচ্চা অ্যাক্টিভ বেশি থাকবে সেটাই কিন্তু আমাদের জন্য অ্যান্সার হবে। সুতরাং 4 নম্বর অপশনটা দেখো ক্ষেত্রানুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন, যেটাকে ফিল্ড ভিজিট বলা হয়। বাচ্চাকে যে কোনো একটা বিষয় যখন পড়াবো, সেই বিষয়ের সঙ্গে সঙ্গতি থাকা যে কোনো জায়গা বা যে কোনো বস্তু যদি তুমি তাদের কি করো, যে পরিদর্শন করাও, বস্তুটা দেখিয়ে শুনিয়ে তাদের বুঝিয়ে বলা হয়, তারা কিন্তু সেই ক্ষেত্রে বেশি একটু অ্যাক্টিভ থাকে এবং শিখতে তারা আগ্রহ প্রকাশ করে। সুতরাং এই যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু ফিল্ড ট্রিপ যেটা থাকবে সেটাই কিন্তু সব থেকে একটা বেশি মানে অবদানটা বেশি থাকে এই মাধ্যমটার। সুতরাং 4 নম্বর অপশনটা কিন্তু আমাদের জন্য কারেক্ট আনসার। ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিন্যস্ত শিক্ষা প্রণালীকে বলা হয়। এখানে কি বলা হয় দেখো, 4টি অপশন দেওয়া আছে। কোয়েশ্চেনে বলা হচ্ছে যে গোটা বছর বাচ্চারা পড়ার পর যখন
ফাইনাল এক্সাম দিয়ে প্রমোশনের সময় আসে তখন কি হয়, এই যে সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যারা পিছিয়ে পড়ে বা ফেল করে তাদের জন্য কি করা হয়, আলাদা করে কিছু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করা হয়। এই ক্লাসটাকে কি বলা হয়? তো দেখো, সংক্ষেপীকরণ যাকে বলা হয় সামারাইজেশন, অবশ্যই না যে একটা বহল বিষয়কে তুমি ছোট করে বাচ্চাদের বললে এটাকে সেটা বলা হয় না। বা পুনর্গঠনাত্মক, এটাও সেটা হয় না। সংশোধনাত্মক বা রেমেডিয়েশন, যেটাকে আমরা বলি ইংরেজিতে রেমেডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ, সেটাতে কি করা হয়, এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সট্রা ক্লাস করিয়ে তাদের সহপাঠীদের সঙ্গে আবার একসঙ্গে প্রমোশন করে দেওয়া হয়। সুতরাং এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3। তবুও আমরা দেখে নিচ্ছি 4 নম্বরটা, সেটা হচ্ছে পুনরাবলোকন, যেটাকে রিভিশন বলে, এটা অবশ্যই হবে না। তো দেখো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 3। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, দ্বিতীয় ভাষার ভাষাগত দক্ষতা অর্জন একটি অভ্যাসের ব্যাপার, এর অর্থ হলো, তো দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে, যে একটা যখন তুমি দ্বিতীয় ভাষা শিখবে সেটার ক্ষেত্রে সেই ভাষাটা অর্জনের যেটা তোমার দক্ষতা সেটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। তো এর অর্থটা আসলে কি, এখান থেকে আমাদের বেছে বের করতে হবে। তো দেখো, সঠিক শব্দ ও শব্দবিন্যাসের দ্বারা বাক্য গঠন। অবশ্যই যখন আমরা একটা দ্বিতীয় ভাষা, মানে কি আমাদের মাতৃভাষা বাদে অন্য একটা ভাষার কথা এখানে বলা হচ্ছে, তো যখন একটা দ্বিতীয় ভাষা শিখবো সেটার কিন্তু সঠিক শব্দগুলো আমাদের জানতে লাগবে এবং শব্দ বিন্যাসের দ্বারা বাক্য গঠন করলেই কিন্তু আমরা কি করতে পারবো, সেই যে ভাষাগত দক্ষতা দ্বিতীয় ভাষা সেটা কিন্তু অর্জন করতে পারবো। সুতরাং 1 নম্বরটা ঠিকই আছে। 2 নম্বরে ধ্বনি, শব্দ ও প্রকাশভঙ্গি শিখতে হবে। এবার দেখো, যখন তুমি একটা ভাষা শিখবে তখনই কিন্তু তোমার এই যে ধ্বনি, শব্দ এগুলো তখনই শিখতে হবে, কিন্তু যখন ভাষাগত দক্ষতাটা অর্জন করবে, দক্ষতাটা কিন্তু একটু উপরের লেভেলের। তার মানে কি, প্রথমেই তো তোমার শব্দ শেখাটা শেষ, তারপরে কিন্তু তোমার সঠিক শব্দ এগুলো শিখতে হবে। সুতরাং 2 নম্বরটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে লাগছে না, সুতরাং এখানেও হবে না। স্থানীয় লোকেদের মতো বাক্য গঠন। এবার দেখো, যারা দ্বিতীয় ভাষার যেগুলো লোক থাকবে তাদের মতো কিন্তু আমরা এই যে ভাষাগত যখন দক্ষতাটা অর্জন করব তখনই কিন্তু স্থানীয় লোকেদের মতো আমরা কিন্তু বাক্য গঠন করতে পারবো না, তো অতটুকু অর্জন কিন্তু আমাদের দ্বারা হবে না। সুতরাং 3 নম্বরটিও কিন্তু হচ্ছে না। এবার 4 নম্বরে সাধারণ কথাবার্তা মুখস্থ করা বা অনুকরণ করা। এই যে দেখো, অনুকরণ করা বা মুখস্থ করা একেবারেই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 4 নম্বর অপশনও হচ্ছে না। তো ডিরেক্টলি অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার, কারণ সঠিক শব্দ এবং শব্দ বিন্যাস দিয়ে ভালোভাবে বাক্য গঠন করে আমরা কি করতে পারবো, দ্বিতীয় ভাষার যেটা ভাষাগত দক্ষতা সেটা কিন্তু খুব ভালোভাবে অর্জন করতে পারবো। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, ভাষার প্রাথমিক রূপ হলো লিখন নাকি পঠন না ব্যাকরণ না চিহ্ন ভাষা? ভাষার প্রাথমিক রূপ অর্থাৎ আমরা যে কথা বলবো সেটার প্রাথমিক কাজটা আসলে কি? দেখো, প্রথমে কিন্তু লিখন আসবে না, এটা কিন্তু পঠনের পরে আসবে, কারণ আমরা যখন পড়তে শিখবো তারপরে লিখবো, এবং ব্যাকরণটা কিন্তু সবার শেষে আসে, কারণ আমরা উপরের স্টেপে গিয়ে কিন্তু ব্যাকরণ শিখি। সুতরাং 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে 4 নম্বর অপশনে দেখো, চিহ্ন ভাষা। এই যে কথা বলছি, অঙ্গি ভঙ্গি যে একটা করছি, একটা চিহ্ন দেওয়ার চেষ্টা করছি, এটাকেই কিন্তু বলা হয় একটা চিহ্ন ভাষা। সুতরাং এই চিহ্ন ভাষাই হচ্ছে ভাষার প্রাথমিক রূপ। তো দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, কি ধরনের প্রশ্ন শিশুদের চিন্তা শক্তির প্রসারে সহায়তা করে? যে কি ধরনের কোয়েশ্চেন করলে বাচ্চারা কি করবে, তার চিন্তা খাটাবে বা চিন্তা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে শব্দটা, এটা একটা নেগেটিভ ওয়ার্ড ইন সেন্স। দেখো, যখন বলবে যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, সম্পূর্ণভাবে একটা বইয়ে যা কোয়েশ্চেন থাকবে সেগুলোর সম্পূর্ণভাবে আমরা কি করব, বাচ্চাদের কোয়েশ্চেন করব। অবশ্যই না, শুধুমাত্র একটা পাঠ্যপুস্তক দিয়ে কিন্তু বাচ্চাদের চিন্তা শক্তি প্রসার পায় না। সুতরাং 1 নম্বর অপশনটা হচ্ছে না। ব্যক্তিগত প্রতিক্রিয়ামূলক প্রশ্ন, যেটাকে বলা হয় পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন। এবার দেখো, ব্যক্তিগত প্রতিক্রিয়াটা হচ্ছে যে বাচ্চাকে তুমি ব্যক্তিগতভাবে একটা কোয়েশ্চেন করবে, সে কি করবে, চিন্তা করবে, নিজের থেকে চিন্তা করে তারপর অ্যান্সার দেবে। যেরকমটা ধরো যে তুমি কি কি খেতে ভালোবাসো, এভাবে যদি একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু চিন্তা করে করে নানা রকম ভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বরে দেখো, বদ্ধ প্রশ্ন অর্থাৎ ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। এটার মানে হচ্ছে যে এরকমটা, যে 2 + 2 কত হয় বলো, মানে 4, এটার কিন্তু একটাই অ্যান্সার, 2 + 2 কিন্তু 5 কখনো হবে না। তো সুতরাং 3 নম্বরটাও কিন্তু হচ্ছে না।
4 নম্বর বাদশত তথ্যভিত্তিক প্রশ্ন, যেখানে তথ্য নিয়ে কথা হবে, মানে একটা তথ্য হিসেবে যেটা অ্যান্সার সঠিক হবে সেটাই। উদাহরণস্বরূপে আমি বলতে চাচ্ছি, যদি একজন শিক্ষার্থীকে বলা হয় যে বর্তমান ভারতের ধরো প্রধানমন্ত্রী কে, এটা কিন্তু একটা তথ্য ভিত্তিক, মানে যে প্রধানমন্ত্রী আছে সে সেটা জানে, সেটাই বলে দিচ্ছে। যে আছে তার পরিবর্তে কিন্তু আরেকজনের নাম কিন্তু বলা যাবে না। সুতরাং এখানে 4 নম্বরটিও হচ্ছে না, কারণ বলেছে চিন্তা শক্তির প্রসার, যেখানে বাচ্চাকে কোয়েশ্চেন করলে বাচ্চা কি করবে, চিন্তা করবে। সুতরাং 2 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, ভ্রান্ত ধারণাটি শনাক্ত করুন। ভ্রান্ত মানে হচ্ছে তোমার ভুল ধারণাটা শনাক্ত করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে কোনটা ভুল সেটা আমাদের বেছে বের করতে হবে। তো দেখো, ছাত্রছাত্রীদের জন্য নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে থাকা উচিত। এই যে ছাত্রছাত্রীরা যে বাংলা পাঠ্যপুস্তকটা পড়বে সেটাতে আসলে কি থাকা উচিত, সেটা ভ্রান্তটা কিন্তু ভুলটা আমাদের বেছে বের করতে হবে। তো দেখে নিচ্ছি, দেখো, শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম, অবশ্যই যে শিক্ষাদান প্রক্রিয়াগুলো যে থাকবে সেখানে প্রস্তাবিত ক্রম বা একটা সিরিয়াল হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটা পাঠ বা বিষয় পড়ব। সুতরাং এটা কিন্তু ঠিকই আছে। তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা, অবশ্যই এই যে সুসংগতিপূর্ণ বা সঙ্গতিপূর্ণ কিন্তু একটা খুবই পজিটিভ ওয়ার্ড, সুতরাং এটাও কিন্তু ঠিকই আছে। শিক্ষণ অভিজ্ঞতা সুসংবদ্ধ একক সমূহ বা ইউনিটস, আমরা জানি ইউনিট হিসেবে কিন্তু আমরা পড়াশোনাগুলো বা বিষয়গুলো পড়তে থাকি। সুতরাং 3 নম্বর অপশনটাও কিন্তু ঠিকই আছে। এবার 4 নম্বরে দেখো, শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। এবার আমরা জানি যে শিক্ষার্থীদের যখন একজন শিক্ষক পড়াতে যাবে ক্লাসে, তখন কিন্তু এই যে লেসন প্ল্যানের কিন্তু প্রয়োজন আছে, কিন্তু এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে পাঠ্যপুস্তকটিতে কি থাকে। অবশ্যই কোনো বাংলা পাঠ্যপুস্তকে তুমি কিন্তু এই যে পাঠ পরিকল্পনা কিন্তু পাবে না। সেটা কি করতে হবে, বাচ্চাদের কিভাবে পড়ালে বাচ্চারা বেশি বুঝতে পারবে, কিভাবে পড়াতে হবে, কি রকম করে পড়াতে হবে, এটা শিক্ষকরা নিজেদের থেকে লেসন প্ল্যানটা বানিয়ে কিন্তু নিয়ে ক্লাসে যেতে হবে। সুতরাং 4 নম্বরটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার, কারণ কোনো লেসন প্ল্যানই বা পাঠ পরিকল্পনা কিন্তু বাংলা বইয়ের মধ্যে থাকে না, সেটা শিক্ষকরা নিজে বানাতে হয়। সুতরাং আমাদের 4 নম্বরটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, নিরাময়মূলক শিক্ষা অর্থাৎ রেমেডিয়াল টিচিং কাকে বলে বা সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে। তো দেখো, বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে শিক্ষাদান করাকে বোঝায়। অবশ্যই না, বিদ্যালয়ের নিয়মিত সময় তো যতটুকু পড়ানোর প্রয়োজন বাচ্চাদের ততটুকু পড়িয়ে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু আলাদা করে পড়ানো হয় না। সুতরাং 1 নম্বর হচ্ছে না। প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি ফলাফল করতে সাহায্য করে। প্রাগ্রসর মানে হচ্ছে তোমার যারা বেশি পড়াশুনো, মানে অ্যাডভান্স লার্নার বলতে পারো, যারা এমনিতেই পড়াশোনাতে ভালো তাদেরকে কি করে, আরো বেশি সাহায্য করে। অবশ্যই না, আমরা দেখেছি যেগুলো বাচ্চার দুর্বলতা থাকে বা সমস্যা থাকে, শেষে যেগুলো দুর্বলতা দেখা দেয় সেই দুর্বলতাগুলিকে দূর করে দেওয়ার জন্য এক্সট্রা কিছু কিন্তু ক্লাস নেওয়া হয়, সেটাকে বোঝায়। অর্থাৎ যারা এমনিতেই পড়ে পাশ করে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা নয়। সুতরাং 2 নম্বরটা হচ্ছে না। শিক্ষার্থীদের নিয়মিত রূপে পরীক্ষা নিয়ে, অবশ্যই না, এটা কিন্তু পরে এগুলো পরীক্ষা নেওয়া হয় যখন সহপাঠীরা প্রমোশন পায়, কিন্তু তাদের সঙ্গে যারা পিছিয়ে পড়ে তাদেরকে কিন্তু এটা করা হয়। সুতরাং এটা কিন্তু একটা কোনো নিয়মিত পরীক্ষা নয়, এটা লাস্টে কিছু এক্সট্রা ক্লাস নিয়ে করানো হয়। সুতরাং 3 নম্বরে হচ্ছে না। এবার 4 নম্বরে দেখো, শিক্ষার্জনের ফাঁকগুলিকে, গ্যাপস ইন লার্নিং, এই যে বাচ্চাদের যে দুর্বলতা বা সমস্যাগুলি দেখা দেয় সেগুলোকে কি করানো যায়, ভরাটো বা পরিচর্যা করে এই যে বাচ্চাদের দুর্বলতাগুলি সমস্যাগুলি সম্পূর্ণ দূর করে তাদের কি করতে হবে, এই যে ফাঁকগুলি যে থাকবে সেগুলো ভরাটো করে দেওয়ার মানেই হচ্ছে তোমার নিরাময়মূলক শিক্ষা বা রেমেডিয়াল টিচিং। সুতরাং এখানে 4 নম্বর অপশনটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, পৃথিবীকে ভালোবাসার জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ কল্পনা করার জন্য শিক্ষার্থীদের প্রোৎসাহিত করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে শিক্ষার্থীদেরও অপরের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করার উদ্দেশ্যে যে শিক্ষা তাকে কি বলা হয়। এখানে তোমরা সহজ ভাষায় কোয়েশ্চেনটা বুঝে নেবে যে পৃথিবীকে ভালোবাসার জন্য মানে কি, পৃথিবীতে শান্তিপূর্ণভাবে থাকার জন্য অবশ্যই আমরা একজনে আরেকজনের প্রতি কি হতে হবে, সংবেদনশীল হতে হবে। তার মানে সব সময় যাতে আমাদের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ একটা বজায় রাখতে পারি, সেটা কিন্তু আমাদের অবশ্যই বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখাতে হবে। সুতরাং এই যে সংবেদনশীল হওয়া বা শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য যেটা শিক্ষা পদ্ধতি, সেটাকে কি বলা হবে, দূরশিক্ষা নাকি প্রথাগত শিক্ষা, যেটা
পরম্পরাগতভাবে চলে এসেছে, নাকি কর্মশিক্ষা, কোনো কাজের শিক্ষা, নাকি মূল্যবোধ শিক্ষা? তো দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লে দেখতে পাবে এটা ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, যে মূল্যবোধ শিক্ষা। আমরা একজনে আরেকজনের যদি মূল্য দিতে জানি বা যে কোনো বস্তুর যদি ভালোভাবে একটা মূল্যবোধ আমাদের মধ্যে তৈরি হয়, যে কাকে কিভাবে কোথায় কিরকম ভাবে মূল্য দিতে হবে প্রত্যেকটা বস্তু ছোট বড় থেকে শুরু করে, তখন কিন্তু কি করতে পারবো, আমরা বড়দের সম্মান করতে পারবো, ছোটদের আদর করতে পারবো। এভাবেই কিন্তু আমরা পৃথিবীকেও ভালোবাসতে পারবো এবং এই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারবো। সুতরাং এখানে আমাদের জন্য অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, পোর্টফোলিও হলো একটি উদাহরণ। কার উদাহরণ? তো দেখো পোর্টফোলিওটা আসলে একটা ব্যক্তিগত মূল্যায়ন, নাকি শিক্ষক মূল্যায়ন, নাকি ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন, নাকি রাজ্য বোর্ডের দ্বারা করা মূল্যায়ন? তো দেখো এটা ডিরেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, যেটা ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। এটা শুধু ব্যক্তিগতও নয়, শিক্ষকেরও নয়, এবং এটা কিন্তু রাজ্য বোর্ডের দ্বারাও নয়, এটা হচ্ছে ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, কোনো অপরিচিত শব্দের মানে পাঠ্যবস্তুর অন্যান্য শব্দের সাহায্যে অনুমান করতে পারার দক্ষতাকে কি বলা হয়? তো এখানে দেখো 4টে দক্ষতা দেওয়া আছে। এই দক্ষতা থেকে ধরো একজন শিক্ষার্থী একটা বিষয় পড়ছে, সেখান থেকে যেটা একটা অপরিচিত শব্দ, সেই শব্দের অর্থটা সে কি করবে, অন্যান্য যে সাথে শব্দগুলো থাকবে সেগুলো পড়েই বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এই শব্দটার মানে হয়তো এরকমটা হতে পারে। তো দেখো আমরা দেখে নিচ্ছি 1 নম্বরে শ্রবণ দক্ষতা, যেটাকে লিসেনিং স্কিলস বলা হয়। শ্রবণ দক্ষতাটা হচ্ছে তুমি কত ভালো একজন মানে শুনতে পাও, যে কেউ বলছে তুমি কত মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছ বা তার থেকে সেই বিষয়গুলো ভালো করে বুঝে নিয়ে জ্ঞানটা অর্জন করতে পারছো। সুতরাং এখানে কিন্তু দেখো অনুমানের কথাটা আসছে না। 2 নম্বরে কথন দক্ষতা, মানে তুমি কিভাবে কথা বলতে পারছো, তুমি কত ভালোভাবে তোমার মনের ভাবটা খুব সুন্দর করে প্রকাশ করতে পারছো। সুতরাং এখানেও কিন্তু অনুমানের কথাটা আসে না, যে তুমি একটা বাক্যর শব্দ কিভাবে তুমি বুঝে নেবে বা অনুমান করবে। সুতরাং 2 নম্বরেও হচ্ছে না। এবার দেখে নেব, দেখো পঠন দক্ষতা, রিডিং স্কিল যাকে বলা হয়। এবার কথাটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে একজন শিক্ষার্থী কোনো একটা বিষয় পড়তে গিয়ে সে একটা শব্দ বুঝতে পারেনি, তো তার সঙ্গে অন্যান্য শব্দ দেখে কিন্তু সে অনুমান করতে চেষ্টা করেছে। সুতরাং সে কিন্তু বিষয়টা পড়ছে, পঠন করছে। তো কি আছে, 3 নম্বরটা কিন্তু ঠিকই আছে। তারপরে 4 নম্বরে দেখো লিখন দক্ষতা অর্থাৎ রাইটিং স্কিলস। অবশ্যই এখানে লেখার কোনো প্রশ্নই আসে না, কোনো কথাই আসে না। সুতরাং এখানে ডিরেক্ট আমাদের 3 নম্বর অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার, যেখানে পঠন মানে রিডিংটা পড়ার সময় কিন্তু সে অনুমান করছে। দেখে নিচ্ছে পরের কোয়েশ্চেনটা, একটি দ্বিভাষিক শিক্ষামূলক শ্রেণীকক্ষে, মানে যে শ্রেণীকক্ষে দুটো ভাষা থাকবে, একটা নিজস্ব ভাষা থাকবে এবং একটা লক্ষ্য ভাষা থাকবে, মানে দ্বিতীয় ভাষা একটা থাকবে। তো দেখে নিচ্ছে দেখো অপশনগুলো, শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিজস্ব ভাষা ব্যবহারের সাথে সাথে লক্ষ্য ভাষাতেও কথা বলবেন। অবশ্যই শিক্ষক কি করবেন, শিক্ষার্থীরা যেহেতু প্রাইমারি সেকশনে আমরা পড়ছি, তো তারা কি করবে, মাতৃভাষাটা বেশি ইউজ করার চেষ্টা করবে ক্লাসরুমে। সুতরাং শিক্ষক কি করবে, শিক্ষার্থীদের যেটা নিজস্ব ভাষা সেটা তো ব্যবহার করবে, সাথে সাথে কি করবে, এই যে একটা যে লক্ষ্য ভাষা থাকবে বা দ্বিতীয় ভাষা থাকবে সেটাও কিন্তু সেই ভাষাতেও কথা বলবে। সুতরাং 1 নম্বরটা কিন্তু ঠিকই আছে। শিক্ষক কেবলমাত্র লক্ষ্য ভাষা বলবেন, এখানে দেখো কেবলমাত্রটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 2 নম্বর অপশনটি হচ্ছে না। শিক্ষার্থীদের লক্ষ্য ভাষা মুখস্থ করতে বলবেন, মুখস্থটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 3 নম্বর অপশনটিও হচ্ছে না। 4 নম্বরে দেখো শিক্ষার্থীদের ভাষাতেই শিক্ষক কথা বলবেন। এবার কথা হচ্ছে আমরা কোয়েশ্চেনে দেখে নিয়েছি এখানে দ্বিভাষিকের কথা বলা হচ্ছে এবং এখানে বলেছে যে শিক্ষার্থীদের ভাষাতেই, অর্থাৎ শিক্ষার্থীরা যে ভাষা বলবে সেই ভাষাতেই শিক্ষক কথা বলবে। আমরা জানি শিক্ষার্থীরা তাদের মাতৃভাষাতেই কথা বলবে, তো শিক্ষক যদি তাদের মাতৃভাষাতেই কথা বলে সেখানে কিন্তু তাহলে দ্বিভাষিক হচ্ছে না, একটা ভাষা হচ্ছে। সুতরাং এই 4 নম্বর অপশনটিও কিন্তু হবে না। ডিরেক্টলি কি হবে, অপশন নাম্বার 1 ইজ দা কারেক্ট আনসার, যেখানে শিক্ষক বাচ্চাদের ভাষাও বলবে, সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য ভাষা থাকবে সেটাও কিন্তু বলবে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, একজন শিক্ষক তার বক্তৃতার আধুনিকীকরণ করার জন্য একটি নথিভুক্ত চিত্র এবং সংকলিত অনুষ্ঠানের দর্শন ভিত্তিক নথি ব্যবহার করেন এবং গৃহকার্যের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে দেন। এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কি ক্ষেত্রে সাহায্য করবে? এখানে 4টি অপশন দেওয়া আছে।
এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে একজন শিক্ষক কি করেছেন, তার বক্তৃতার আধুনিকীকরণ অর্থাৎ বাচ্চাদের যাতে খুব তাড়াতাড়ি ভালো লাগে সেই জন্য সেই বক্তৃতাতে চিত্র অন্তর্ভুক্তি করেছে, যাতে করে বাচ্চারা চিত্রটা দেখে বেশি আগ্রহ পায় এবং সেটা শিখতে আগ্রহ প্রকাশ করে। সুতরাং এই যে প্রক্রিয়াটা শিক্ষকে করেন, এই যে চিত্র যে সংযুক্ত করেছেন, এর অর্থটা কি, বাচ্চারা এর থেকে কি পাবে, কি সাহায্য হবে বাচ্চাদের। তো দেখে নিচ্ছে, দেখো, একটি অসাধারণ উপস্থাপনের মাধ্যমে নিজেকে উন্মোচিত করতে। এক্ষেত্রে কিন্তু এই বাক্যটাতে শিক্ষকের কথা বলা হচ্ছে। শিক্ষকে কি করেছে, যে চিত্র ব্যবহার করেছে, এজন্য এটা একটা অসাধারণ উপস্থাপন করেছে এবং সে শিক্ষার্থীদের সামনে কি হয়েছে, যে নিজেকে বড় বড় ভাব দেখাচ্ছে বা কি পণ্ডিত, এরকমটা তুমি একটা নেগেটিভ সেন্সে নিতে পারো, যে নিজেকে উন্মোচিত করতে চাচ্ছে, বাচ্চাদের শেখানোর জন্য নয়, সে নিজেকে প্রদর্শন করতে চাচ্ছে যে সে কতটুকু ভালো করতে পারে। সুতরাং এটা একটা কিন্তু সম্পূর্ণটাই ভালো করে দেখতে গেলে নেগেটিভ ওয়ার্ড, যে শিক্ষকে তাকে পার্সোনালি ভাবে সে কি করতে চাচ্ছে, উন্মোচিত করতে চাচ্ছে, নিজেকে প্রোৎসাহিত করবে এবং নিজে নিজে পড়তে। এক্ষেত্রে শিক্ষার্থীর কথা, তো শিক্ষার্থীরা কি করবে, দেখো, এই যে চিত্র দেখবে এবং আগ্রহ প্রকাশ করবে, শিখবে এবং বাড়িতে নিজে নিজে পড়বে, নিজে নিজে কিন্তু পড়ার চেষ্টা করবে। কারণ দেখো শেষে বলা আছে যে এগুলি কিন্তু গৃহকার্যের ক্ষেত্রে ব্যবহার করে, বাচ্চাদের যে শিক্ষক গৃহকার্য করতে দেবে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করবে। সুতরাং 2 নম্বরটা ঠিকই আছে। 3 নম্বর, নিজের স্বতন্ত্র আগ্রহকে মানে খুঁজে পেতে। এক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা প্রাইমারি সেকশনের বাচ্চার কথা পড়ছি, বাচ্চারা কিন্তু নিজের স্বতন্ত্র যে আগ্রহ একটা থাকবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে না। তো দেখো 4 নম্বরে, কেবলমাত্র নির্দেশিত বিষয় নিয়ে অধ্যয়ন থেকে দূরে সরে থাকতে। 1 নম্বরে তো কেবলমাত্র একটা নেগেটিভ ওয়ার্ড এবং দূরে সরে যাওয়া কিন্তু আরেকটা নেগেটিভ ওয়ার্ড। সুতরাং 4 নম্বর অপশনটি হচ্ছে না। এক্ষেত্রে 2 নম্বরটা, যে বাচ্চারা কি করবে, নিজেকে প্রোৎসাহিত করবে, এই যে চিত্র দেখে আগ্রহ প্রকাশ করবে এবং নিজে নিজে কিন্তু বাড়িতে পড়ার চেষ্টা করবে। সুতরাং 2 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, লিখিত কার্য মূল্যায়নের 5ম স্তরে একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে এবং এমন ভাষা ব্যবহার করবে যা পাঠকের মনে প্রভাব ফেলবে। এই লিখিত কার্যটি সম্পর্কে লেখকের কাছ থেকে প্রত্যাশা থাকে। কি প্রত্যাশা থাকে আমাদের অপশনে দেওয়া আছে, কিন্তু দেখো কোয়েশ্চেনে কি বলেছে, যে লিখিত কার্যটা মূল্যায়নের ক্ষেত্রে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে এমন একটি শিক্ষার্থী বিশেষ দক্ষতা লাভ করবে যে কোনো ভাষা এমন ভাবে উপস্থাপন করবে সেটা কি হবে, যে পাঠকের মনে প্রভাব ফেলবে, একদম পাঠকে কি করবে, তার মানে আগ্রহের সঙ্গে সেটা পড়তে চাইবে। তো দেখো অপশনে দেখো যে লেখকের কাছ থেকে কি প্রত্যাশা করবে, কাল্পনিক বিবরণ দিতে চেষ্টা করবে, নাকি একটি বিস্তৃত বিবরণ পেশ করবে, নাকি আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করবে, না একটি সুনির্দেশিত সারমর্ম লিখবে। যেহেতু আমরা প্রাইমারি সেকশনে, তো বাচ্চারা বিশেষভাবে কাল্পনিক যে একটা করা সেটা তারা নিজে থেকে করতে পারবে না, এবং দেখো বিস্তৃত, তাদের আমরা খুব লার্জলি বা খুব বহলভাবে আমরা তাদের কিছু শেখাবো না, বা সারমর্ম যেটা আছে সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারবে না। এক্ষেত্রে আমাদের জন্য 3 নম্বর অপশনটি হয়ে যাবে একেবারে কারেক্ট আনসার, যেখানে আকর্ষণীয়ভাবে একটা উপস্থাপন করবে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, সংবাদপত্রে খুব মন দিয়ে আপনি যখন একটি বিজ্ঞাপন পড়েন তখন আপনার সেই পঠনের রীতিনীতিকে কি বলা হয়। প্রথমত দেখো যে একজন কি করছে, সংবাদপত্রে তুমি একটা বিজ্ঞাপন পড়ছো কিন্তু সেই বিজ্ঞাপনটা খুব মন দিয়ে। এবার আমাদের মনে রাখতে হবে বিজ্ঞাপন কিন্তু বেশি বড় হয় না, খুব ছোটখাটোর ভিতরে মধ্যামধ্যের ভিতরে কিন্তু বিজ্ঞাপন প্রকাশ করা হয়। সুতরাং তো দেখে নিচ্ছি, দেখো 1 নম্বরে আছে গভীর পাঠ। গভীর পাঠটা হচ্ছে কিন্তু ইন্টেনসিভ রিডিং এর মধ্যে, যেখান থেকে কি করা হয়, যে কোনো একটা বিষয়ের সম্পূর্ণটা পড়ে সেখান থেকে সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় গভীর পাঠ। এই ক্ষেত্রে দেখো যে খুব মন দিয়ে পড়ার কথা বলেছে একটা বিজ্ঞাপন, সুতরাং আমার দেখো এখানে গভীর পাঠটা কিন্তু হচ্ছে না, কারণ গভীর পাঠ হচ্ছে খুব মন দিয়ে একটা গোটা বিষয়কে মানে জ্ঞান অর্জন করার কথা, কিন্তু এখানে কিন্তু বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে, যেখান থেকে কোনো জ্ঞান অর্জন নয়, সেখানে যেগুলো ইনফরমেশন চাইবে বা দেওয়া থাকবে সেগুলো তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে। সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর দেখো খুঁটিয়ে পড়া, এবং 3 নম্বর দেখো বিস্তারিত পঠন। বিস্তারিত পঠন এই প্রসঙ্গে হবে না, কারণ দেখো বিস্তারিত মানে খুব বহলায় দেওয়া থাকবে, খুব লম্বা একটা বিষয় থাকবে, যেহেতু এখানে বিজ্ঞাপনের কথা বলেছে, সুতরাং 3 নম্বরটা হচ্ছে না। 4 নম্বরে ওপরে ওপরে বা ভাষা ভাষা পাঠ। আমরা জানি ওপরে ওপরে বা ভাষা ভাষা পাঠটা হচ্ছে একবার তুমি চোখ ফুরিয়ে দেখে নেবে যে আসলে বিষয়টা কিসের বিষয়ে বলতে চেয়েছে, এরকমটা।
সুতরাং এখানে হচ্ছে না, কারণ কোয়েশ্চেনে বলা হয়েছে খুব মন দিয়ে। এবার দেখো অপশন নাম্বার 2, যে খুঁটিয়ে পড়া। তুমি খুঁটিনাটি সেখানে কি আছে তুমি ভালোভাবে দেখে নিচ্ছ। আমি আগেই বলেছি, যেহেতু বিজ্ঞাপন একটা মধ্যামধ্যি বিষয়, বিজ্ঞাপনে কি কি ইনফরমেশন দেওয়া থাকবে বা কি কি ইনফরমেশন চাইবে, এই বিষয়টা কিন্তু খুব কম সময়ে সেইটুকুর ভিতরেই তোমাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে 2 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার, যে তুমি খুঁটিয়ে পড়ে দেখে সেগুলো কি করতে চাচ্ছ, যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে চাচ্ছ। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। যখন কোনো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট শিখন অযোগ্যতার লক্ষণ নির্ধারিত করা সম্ভব হয়, তখন সেই তথ্যের ভিত্তিতে পঠন ও লিখনের মধ্যস্থতা করা সম্ভব হবে। এখানে দেখো কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে যখন একটা বাচ্চার বা শিক্ষার্থীর কোনো বিষয় অর্থাৎ পঠন এবং লিখনে যখন দুর্বলতাগুলো চিহ্নিত করা হবে, তখন তাদের সেই দুর্বলতাগুলো দূর করার জন্য একজন শিক্ষক কি করবে। এখানে 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বেছে নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ের অভ্যাস করিয়ে। আমরা জানি অভ্যাস একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। পিতামাতাকে পরামর্শ দানের মাধ্যমে। এবার দেখো, বাচ্চার সঙ্গে যদি শিক্ষকের একটা বন্ধুত্বপূর্ণ ভাব না থাকে, সেখানে কিন্তু পিতামাতাকে পরামর্শ দিয়ে কাজ হবে না। সেখানে বাচ্চাদের সঙ্গে জড়িত থেকে তাদের কি করতে হবে, শিখিয়ে দিতে হবে। সুতরাং এখানে পিতামাতাকে গুরুত্ব দেওয়া হবে না, 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বর সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। আমরা জানি যে যখন বাচ্চা গোটা বছর পড়িয়ে কিছু বুঝতে পারে না বা পঠন লিখনে কিছু অসুবিধা থাকে বা দুর্বলতা থাকে, সেগুলো দূর করার জন্য আমরা কি করতে পারি, সংশোধনমূলক অথবা রেমেডিয়াল টিচিং তুমি এটাকে বলতে পারো, যে রেমেডিয়াল টিচিং এর দ্বারা বাচ্চাটাকে আমরা কি করতে পারি, উন্নত করতে পারি। সুতরাং 3 নম্বর অপশনটা ঠিকই আছে। 4 নম্বরে শিক্ষার্থীকে পরামর্শ দানের মাধ্যমে। এবার দেখো, বাচ্চাকে তুমি শুধু নির্দেশই দিলে বা পরামর্শ দিলে যে তুমি এইভাবে এইভাবে পড়ে নেবে তো তোমার হয়ে যাবে, অবশ্যই না। এই ক্ষেত্রে 4 নম্বর অপশনও হচ্ছে না। এখানে কি করতে হবে, বাচ্চাকে সংশোধনমূলক অর্থাৎ রেমেডিয়াল টিচিং প্রদান করতে হবে। বাচ্চাকে এক্সট্রা ক্লাস করিয়ে এই যে পঠন এবং লিখনের ক্ষেত্রে যেগুলো সমস্যা থাকবে, সেগুলো শিক্ষকের বন্ধুত্বপূর্ণ ভাবে সেগুলো কি করতে হবে, সমস্যাগুলো সমাধান করতে হবে। সুতরাং এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। অবিলম্বে কথন ও লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা বোঝার জন্য অর্থাৎ ফিডব্যাক বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন। সহজ ভাষায় আমরা কোয়েশ্চেনটা বুঝে নেব যে কথন ও লিখনের কার্যাবলীর সার্থকতা অর্থাৎ এই যে পড়াশোনাগুলো বিষয়গুলো বাচ্চাদের যে শেখানো হচ্ছে, এগুলো অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণ কখন হবে, যখন আমরা এখান থেকে বেছে নেব যে তার জন্য কোনটা বেশি প্রয়োজন। তো দেখো, প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে, আমরা জানি ফর্মেটিভ বা প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে একটা ধারাবাহিক পরীক্ষা, যেগুলো কি করা হয় শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট একটা করে বিষয় বা কোনো একটা করে ইউনিট টেস্ট ধারাবাহিকভাবে ছোট ছোট কতগুলো পরীক্ষা নিয়ে বাচ্চাদের দুর্বলতা বা সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং সেই মর্মে ফিডব্যাক নিয়ে কি করা হয়, তাদের দেখা হয় পরীক্ষা নিয়ে যে তাদের কোথায় কোথায় দুর্বলতাগুলি থাকলো। যখন দুর্বলতাগুলি শনাক্ত করা হবে, শিক্ষক সেই মর্মে কি করবে, পরের ক্লাস বা পরে কিন্তু বাচ্চাদের ভালোভাবে শেখাবে। সুতরাং এটা কিন্তু ঠিকই আছে। 2 নম্বর পার্বিক মূল্যায়ন, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। অবশ্যই এই যে পার্বিক মূল্যায়নটা হচ্ছে আমরা জানি এন্ড অফ দি ইয়ার বা এন্ড অফ দি সেশন, মানে শেষের দিকে পরীক্ষাটা নেওয়া হয়। সুতরাং তোমরা দেখো, কথন ও লিখন যখন কার্যকরী করানো হবে, তো বছরের শেষে গিয়ে কিন্তু তাদের এই যে পার্বিক মূল্যায়ন দিয়ে দেখে কোনো লাভ হবে না। সুতরাং 2 নম্বরটি হচ্ছে না। বার্ষিক পরীক্ষা যেটা ফাইনাল এক্সামিনেশন, বাচ্চাদের এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোশন দেওয়ার জন্য নেওয়া হয়, এটাও কিন্তু হচ্ছে না। 4 নম্বরে দেখো খণ্ডকালীন মূল্যায়ন, যাকে টার্ম টেস্ট বলা হয়, টার্ম টেস্ট দিয়েও কিন্তু হবে না। এখানে দেখো সরাসরি অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার, কারণ আমরা জানি প্রস্তুতিকালীন মূল্যায়ন দিয়ে বাচ্চাদের কি করা হবে, এই যে দুর্বলতা বা যেগুলো কথন ও লিখনের ক্ষেত্রে তাদের দুর্বলতা বা সমস্যাগুলি থাকবে, সেগুলো দূর করে তাদের এই যে শিক্ষা গ্রহণটাকে বেশি সার্থকতা প্রদান করা। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা। শিক্ষার্থীর পাঠ ভিত্তিক অনুমিতি এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ, অনুসন্ধান প্রক্রিয়া এবং শব্দ জ্ঞানের পরীক্ষা হয়, যেখানে বাচ্চার কি দেখা হয় বা একজন শিক্ষার্থীর তাদের পাঠভিত্তিক অনুমিতি অর্থাৎ ইনফারেন্সগুলি এবং দ্রুত শব্দ চিহ্নিতকরণ, সে যে শব্দগুলো দ্রুত চিহ্নিত করতে পারছে বা পড়তে পারছে সেটা, এবং অনুসন্ধান প্রক্রিয়া এবং শব্দ জ্ঞান,
সে কতগুলো শব্দ শিখেছে বা তার স্টকে রেখেছে, এগুলো কিসের দ্বারা পরীক্ষা করা হবে? তো দেখো, সংবেগাত্মক প্রতিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ইমোশনাল রেসপন্স। অবশ্যই না, এখানে কোনো হাসির কথা বা কান্নার কথা বলা হয়নি যে একজন শিক্ষার্থী খুব তাড়াতাড়ি রেগে যায় বা হাসি করে বা কান্না করে, এক্ষেত্রে কিন্তু এই যে সংবেগাত্মক অর্থাৎ ইমোশনাল হতো, কিন্তু এখানে কিন্তু পড়াশোনার কথা বলা হচ্ছে যে শব্দ জ্ঞান বা কি সে শব্দ চিহ্নিত করতে পারছে, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। লব্ধ ধারণার মৌখিক প্রকার, যেটাকে এক্সপ্রেসিং আইডিয়াস ওরালি, যে কোনো ধারণা ওরালি সে কি করে, মৌখিকভাবে প্রকাশ করে, এটাও কিন্তু কোনো আইডিয়ার কথা বলা হয়নি, এখানে শব্দ জ্ঞানের কথা বলা হচ্ছে। নির্দিষ্ট তথ্য সাংবাদিক শ্রবণ, এটাও কিন্তু হবে না, এখানে শ্রবণের কথা বলা হয়নি, এখানে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে বা পড়ার কথা বলা হয়েছে। সুতরাং 4 নম্বর অপশনে তোমরা দেখলে বুঝতে পারবে যে পাঠ কেন্দ্রিক বাধে পরীক্ষা নেয়, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন। একটা বাচ্চা যখন কোনো বিষয় রিডিং পড়বে, সেখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তার অনুমিতি কতটুকু আছে, সে দ্রুত শব্দগুলো চিহ্নিতকরণ করতে পারলেই রিডিংটা পড়তে পারবে, এবং অনুসন্ধান প্রক্রিয়ার এই যে প্রসেসটা তার যদি জানা থাকে, তার রিডিং পড়ার যেটা ধ্বনি বা যেটা রিডিং পড়ার স্পিড, সেটা কিন্তু ঠিকই থাকবে, এবং শব্দ জ্ঞানেরও কিন্তু তার অভাব হবে না। এগুলো কিন্তু আমরা সঠিকভাবে কি করতে পারবো, পরীক্ষা করতে পারবো। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য? এই যে আমরা বাচ্চাদেরকে যে ভাষাটা শিখাই, সেটার আসলে উদ্দেশ্যটা কি? দেখো, বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, অবশ্যই নির্বোধ নয়, কিন্তু এখানে বোধগম্যর কথা বলা হচ্ছে। ভালো বুদ্ধি দিয়ে, দেখো বোধ দিয়ে, বোধের সাথে পাঠের যোগ্যতা, যে কোনো একটা পাঠ পড়ানোর সময় তারা যেন ভালোভাবে বুঝতে পারে, সেটার কিন্তু কথা বলছে। সুতরাং 1 নম্বরটা ঠিকই আছে। 2 নম্বর, শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের ক্ষেত্রে যথেষ্ট অনুশীলন করানো। অনুশীলন আমরা জানি এমনিতেই একটা নেগেটিভ ওয়ার্ড, সেখানে আবার যথেষ্ট অনুশীলন, সুতরাং 2 নম্বরটা কিন্তু হচ্ছে না। তারা যা শুনছে তা না বোঝার দক্ষতাকে বোঝায়, এটা একটা না বোঝার বলার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্সে চলে গেছে, কারণ বাচ্চারা যা শুনবে সেটা বোঝার দক্ষতাটা বা বোধগম্যতাটা কিন্তু তাদের থাকতে হবে। সুতরাং 3 নম্বরটাও কিন্তু হচ্ছে না। শিক্ষার্থীদের শাব্দিক সচেতনতা, এই যে তারা শব্দগুলো ব্যবহার করবে, এটা সচেতনতার কথা বলা হচ্ছে, যে শাব্দিক সচেতনতা সম্পর্কে শিক্ষক কোনো কিছুই না বলা, এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্সে চলে গেল। সুতরাং 4 নম্বর অপশনও হচ্ছে না, এখানে ডিরেক্টলি অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 1। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, লক্ষ্য ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষণ হলো। এবার হচ্ছে লক্ষ্য ভাষা, যেটা তুমি যেটা ভাষা শিখতে চাচ্ছ ডিরেক্টলি, সেই ভাষাটার ব্যাকরণ যদি তুমি শিখতে চাও, সেটা আসলে কি? দেখো, 1 নম্বরে ব্যাকরণের সমস্ত বস্তু অনুশীলন করানো। অনুশীলন একটা নেগেটিভ ওয়ার্ড ইন প্যাডাগজি, সুতরাং 1 নম্বরটা হচ্ছে না। শিক্ষার্থীর কাছ থেকে প্রচুর উৎসাহ দাবি করে। এবার দেখো, আমরা কি করতে হয়, যে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে হয়, শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু আমরা উৎসাহটা দাবি করতে পারি না, সুতরাং 2 নম্বর অপশনও হচ্ছে না। শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে, দেখো এটা একটা একেবারে নেগেটিভ ওয়ার্ড, তোমরা দেখলেই বুঝতে পারছো যে শিক্ষার্থীকে আমরা কখনো প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে ব্যাকরণগত গঠনশৈলী কিন্তু মুখস্থ করাতে পারবো না। মুখস্থ, ভয় দেখিয়ে, এগুলো হচ্ছে এক একটা নেগেটিভ ওয়ার্ড। এই যে ভয় দেখানোর পরিবর্তে আমরা প্রেরণা দিতে হবে, এবং মুখস্থর পরিবর্তে কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখো, 1, 2 এবং 3 নম্বর অপশন কিন্তু টোটালি ভুল বেরোলো, তো সুতরাং 4 নম্বরটা ডিরেক্টলি কারেক্ট আনসার। তবু আমরা দেখে নিচ্ছি, দেখো, পাঠ্য বিষয়ের মূল্যায়ন করে এবং ভাষা যে নিয়মে আবদ্ধ তার প্রতি সচেতনতার বিকাশ ঘটাতে সুযোগ প্রদান করা। বাচ্চাদের যেখানে দেখবে বেশি বেশি অপরচুনিটি দেওয়া হচ্ছে বা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বা কি সুযোগ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সব সময় আমাদের বেস্ট আনসার হবে এক্ষেত্রে। তো দেখো, যেটা বিষয় সে শিখতে চাচ্ছে একজন শিক্ষার্থী, সে বিষয়টা কি করতে হবে, পরীক্ষা করতে হবে, তারপরে যে নিয়মে আবদ্ধ আছে সেগুলো আমাদের শেখার জন্য যে সচেতনতা, সেটার বিকাশ ঘটাতে হবে। এই যে বিকাশ ঘটানোর জন্য যে সুযোগটা বাচ্চাদেরকে দিতে হবে, সেটা কিন্তু খুব ভালোভাবে সুযোগটা প্রদান করতে হবে। সুতরাং 4 নম্বরটাই হয়ে যাচ্ছে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেনটা, জানা অজানা বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশগ্রহণ এবং ফলপ্রসূ উপস্থাপনা, এই দুটি ক্রিয়াকলাপের জন্য কি প্রয়োজন? তো দেখো, যখন বাচ্চারা কি করবে, শিক্ষার্থীরা কি করবে, জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে এবং এর একটা ফলপ্রসূ উপস্থাপনা করতে পারবে, সেটার জন্য এখানে 4টে অপশন দেওয়া আছে, কোনটা বেশি প্রয়োজন? তো দেখে নিচ্ছি, দেখো, মৌখিক উপস্থাপনা,
যে মৌখিক উপস্থাপনা দিয়ে জানা অজানা বিভিন্ন বিষয় কি আলোচনা করা যেতে পারে? অবশ্যই কিন্তু না। তারপর দেখো ইন্টারনেটের সাহায্য গ্রহণ, যেহেতু খুবই ছোট বাচ্চার কথা আমরা পড়ছি প্রাইমারি সেকশনে, সুতরাং তাদের সঙ্গে ইন্টারনেটের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই, সুতরাং 2 নম্বরটিও হচ্ছে না। একটি পৃথক দৃষ্টিভঙ্গি নিয়ে পুনর্লেখন বা অনুশীলন করানো, তো দেখো অনুশীলনটা একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং 3 নম্বরটা এমনিতেই হচ্ছে না। এবার 4 নম্বরে দেখো সহপাঠী ও মূল্যায়ন, যেখানে বাচ্চারা কি করবে, তারা 4-5 জন বা 6-7 জন মিলে একটা জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করবে এবং সেটাকে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে। কারণ আমরা জানি বাচ্চারা সব থেকে বেশি তাদের সব রকম দক্ষতা বা বিকাশ হয় কাদের থেকে, তাদের সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে বা মিশে কথাবার্তা বললে তাদের খুব ভালোভাবে সম্পূর্ণ বিকাশটা কিন্তু ভালোভাবে হয়। সুতরাং 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। দেখে নিচ্ছি আজকে শেষ প্রশ্ন। পঞ্চম শ্রেণীর অপর্ণা বোঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা অনুধাবন করতে হলে তার প্রতিটি ধ্বনি, শব্দ এবং তারপর বাক্যগুলি শুনতে হবে। শ্রবণ শিখনের কোন পদ্ধতি বা কৌশলের উপর অপর্ণার বিশ্বাস দাঁড়িয়ে আছে? তো দেখো কোয়েশ্চেনটা পড়তে আমরা বুঝতে পারছি যে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী অপর্ণা, সে বুঝতে পারে যে কোনো একটা বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা করতে গেলে সে বিষয়ে কি করতে হবে, তার ধ্বনিগুলো জানতে হবে, শব্দগুলো এবং তারপরে কিন্তু বাক্যগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে, তারপরেই কিন্তু আমরা যে কোনো একটা বিষয় খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবো। সুতরাং এই যে প্রথমে বলেছে ধ্বনি, তারপর শব্দ, তারপর কিন্তু সেন্টেন্স, কি করেছে ছোটর থেকে বড়র দিকে চলে গেছে। তো দেখো কোনটার দিকে তার বিশ্বাস আছে, এই অপশন থেকে আমাদের বেছে নিতে হবে। টপ ডাউন বা বটম আপ পদ্ধতি কোনোটিই নয়, এটা তো হবেই না, কারণ যে কোনো একটা তো হতে হবে। টপ ডাউন উপর থেকে তলের দিকে আসছে না তলের থেকে উপর দিকে চলে গেছে, কিছু তো একটা হবেই। তারপর দেখো টপ ডাউন পদ্ধতি, এটা কোনো একটা পদ্ধতি নয় যে টপ ডাউন, যে উপর থেকে তলের দিকে আসা, এটা কিন্তু হবে না। কারণ দেখো প্রথমে যদি এরকম থাকতো যে সে বাক্য শিখেছে, তারপর শব্দ, তারপর ধ্বনি, সেক্ষেত্রে কিন্তু এটা টপ ডাউন হতো। তো দেখো 2 নম্বরটা হচ্ছে না। 3 নম্বরে বলেছে বটম আপ পদ্ধতি, যে ওপরের তলের থেকে ওপরের দিকে, মানে প্রথমে ছোটর থেকে বড়র দিকে, প্রথমে ধ্বনি শিখেছে, তারপর শব্দ, তারপর বাক্য, আমরা দেখতে পাচ্ছি ছোটর থেকে বড়র দিকে গেছে, সুতরাং 3 নম্বরটা কিন্তু ঠিকই আছে। তারপর বলেছে দেখো টপ ডাউন এবং বটম আপ পদ্ধতি দুটি পদ্ধতি তো একসঙ্গে উপস্থাপনা করা যাবেই না, একটা একটা করে হবে, সুতরাং 4 নম্বরটি হচ্ছে না। এক্ষেত্রে হবে বটম আপ, যেটা হচ্ছে তোমার ছোট বিষয় থেকে বড়র দিকে চলে গেছে, প্রথমে ধ্বনি শিখেছে, তারপরে কিন্তু বাক্যর দিকে চলে গেছে, সুতরাং 3 নম্বর অপশনটি হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট আনসার। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।